বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলিমুজ্জামান, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ, গোপালগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা ভালো আছো। তোমরা জানো আমরা একটা বিশেষ পরিস্থিতিতে অনলাইনের ক্লাসে আমরা হাজির হয়েছি। আমার অনলাইনের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পঠিত বিষয় বাজার ভারসাম্য। এই বাজার ভারসাম্য অংশটা প্রযোজ্য অনার্স প্রথম বর্ষ ও ডিগ্রি শিক্ষার্থীর জন্য। প্রথমে আমরা এই অধ্যায়টা পাঠ করলে নিম্নের বিষয়গুলো জানতে পারবো। এটা হচ্ছে শিক্ষণ ফল। 1 নম্বর ভারসাম্য দাম ও পরিমাণ সম্পর্কে ধারণা। 2 নম্বর সরকার কর্তৃক দাম নিয়ন্ত্রণের প্রভাব। 3 নম্বর সরকার কর্তৃক কর ও ভর্তুকি আরোপের প্রভাব। 4 নম্বর অতিরিক্ত চাহিদা অতিরিক্ত যোগান রেখা অঙ্কন, ভোক্তার উদ্বৃত্ত উৎপাদকের উদ্বৃত্ত। প্রথমে আসা যাক বাজার ভারসাম্য। আমরা প্রথমে বাজার ভারসাম্য কি এটা বোঝার চেষ্টা করব। আমরা জানি কোনো একটা দ্রব্যের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে, চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে যে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয় তাকে বাজার ভারসাম্য বলে। বাজার ভারসাম্য আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। চিত্রের ভূমিকা হচ্ছে ভারসাম্য দাম ও চাহিদা যোগানের পরিমাণ, লম্বক হচ্ছে দাম। এখানে এসএস যোগান রেখা, ডিডি চাহিদা রেখা। চাহিদা ও যোগান এই বিন্দুতে সমতা অর্জন করায় ভারসাম্য দাম পি নট এবং পরিমাণ কিউ নট নির্ধারিত হয়। এখন আমরা এটাকে একটা সমীকরণের সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করব। এখানে দেওয়া আছে চাহিদা সমীকরণ কিউডি সমান সমান এ মাইনাস বিপি, তারপরে যোগান সমীকরণ সমান সমান মাইনাস সি প্লাস ডিপি। আমরা জানি, আমরা আগে শিখেছি ভারসাম্য বিন্দুতে চাহিদা ও যোগানের পরিমাণ সমান। ফলে এখানে আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে চাহিদা যোগানের পরিমাণ বসিয়ে আমরা ভারসাম্য দাম পাই পি সমান সমান সি প্লাস এ ভাগ বি প্লাস ডি। এখন আমরা এই ভারসাম্য দাম 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণের যে কোনো একটিতে বসিয়ে আমরা ভারসাম্য পরিমাণ বের করতে পারি। যদিও আমি এখানে আমার এই ভারসাম্য দামটাকে আমি চাহিদা সমীকরণ অর্থাৎ 1 নম্বর সমীকরণে বসিয়েছি। এখানে ফলে আমরা ভারসাম্য পরিমাণ পাই এডি মাইনাস বিসি, নিচে বি প্লাস ডি। এখন আমরা ভারসাম্যের উপরে কর ও ভর্তুকির প্রভাব আলোচনা করব। আমরা জানি যে এই অংশটা অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। প্রথমে আসা যাক কর ও ভর্তুকি কি। কর বলতে বোঝায় যখন কোনো জনগণ সরকারের কাছ থেকে কোনো বিশেষ সুবিধা ছাড়া সরকারকে যে অর্থ প্রদান করতে বাধ্য থাকে তাকে কর বা ট্যাক্স বলে। আর ভর্তুকি হচ্ছে সরকার যখন কোনো বিশেষ পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে চায়, ওই পণ্যের উৎপাদনকারীদের উপর বিভিন্ন রকম আর্থিক সুবিধা বা প্রণোদনা প্রদান করে। ফলে ওই পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়। একে ভর্তুকি বা সাবসিডি বলে। আমরা বিষয়টাকে গ্রাফের সাহায্যে উপস্থাপন করব। এখানে দেখা যাচ্ছে যে করের প্রভাবের ফলে দাম বৃদ্ধি এবং পরিমাণ হ্রাস পায়। প্রথমে আসা যাক করের প্রভাব। ভূমিক হচ্ছে ভারসাম্য পরিমাণ, লম্বক হচ্ছে দাম। আমরা ডিডি চাহিদা রেখা, এসএস যোগান রেখা। ফলে চাহিদা যোগান রেখা এই বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করে। ফলে আমরা ভারসাম্য দাম পি নট এবং পরিমাণ পি নট পাই। এখন
আমরা আগে বলছি যে সরকার সরকার কর্তৃক কর আরোপের ফলে বিক্রেতা বা সরবরাহকারীর যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হয়। ফলে এফ বিন্দুতে নতুন পরিবর্তিত যোগান রেখা এবং পূর্বের চাহিদা রেখা ভারসাম্য সৃষ্টি করে। এটার ফলে দেখা যাচ্ছে ভারসাম্য দাম পি নট থেকে পি ওয়ান হয় এবং ভারসাম্য পরিমাণ কিউ নট থেকে কিউ ওয়ান হয়। ফলে আমরা বলতে পারি কর আরোপ করার ফলে ভারসাম্য দাম বৃদ্ধি পায় এবং ভারসাম্য পরিমাণ হ্রাস পায়। এখন আসা যাক ভর্তুকির প্রভাব। আমরা আগেই বলেছি যে ভর্তুকির ফলে কোনো একটা পণ্যের উৎপাদন খরচ হ্রাস পায়, ফলে ওই পণ্যের উৎপাদন বাড়ে, ফলে সামগ্রিকভাবে পণ্যের দাম হ্রাস পায় এবং পরিমাণ বৃদ্ধি পায়। এখন আমরা একটি গ্রাফের সাহায্যে উপস্থাপন করব। ভূমি অক্ষ হচ্ছে ভারসাম্য পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দাম। দেখা যাচ্ছে ডিডি চাহিদা রেখা এবং এস হচ্ছে যোগান রেখা। ফলে এই চাহিদা রেখা এবং যোগান রেখা জি বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করে, ফলে ভারসাম্য দাম আমরা পি নট এবং পরিমাণ কিউ নট পাই। এখন সাবসিডি আমরা আগেও বলেছি যে সাবসিডি প্রদান করার ফলে যেহেতু উৎপাদনকারী বা বিক্রেতার উৎপাদনকারী বা সরবরাহকারী উৎপাদন হ্রাস পায়, ফলে উৎপাদন বৃদ্ধি পায়, ফলে যোগান রেখাটা ডান দিকে স্থানান্তরিত হয়। ফলে দেখা যাচ্ছে পূর্বের চাহিদা রেখা ডিডি এবং যোগান রেখা হচ্ছে এসএস, ফলে এস বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করে। ফলে আমরা নতুন ভারসাম্য দাম পি ওয়ান এবং ভারসাম্য পরিমাণ কিউ ওয়ান পাই। ফলে দেখা যাচ্ছে যে আমরা যদি পূর্বের ভারসাম্যের সাথে তুলনা করি তাহলে দেখা যায় এখানে ভারসাম্য দাম হ্রাস পায় এবং পরিমাণ বৃদ্ধি পায়। এখন আমরা আলোচনা করব সরকার কর্তৃক দাম নির্ধারণ। এই সরকার কর্তৃক দাম নির্ধারণটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরকার কর্তৃক ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে সর্বোচ্চ দাম নির্ধারণ, আবার অনেক সময় উৎপাদনকারী স্বার্থ বিবেচনা করে সর্বনিম্ন দাম নির্ধারণ। প্রথমে আলোচনা করব সর্বোচ্চ দাম নির্ধারণ। আমরা জানি যে অনেক সময় দেখা যায় কোনো একটা পণ্যের দাম পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে, ফলে ওই পণ্যের ক্রয়ের ক্ষেত্রে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। তখন সরকার ভোক্তাদের সাথে বিবেচনা করে সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয়। এইভাবে কোনো দ্রব্যের সর্বোচ্চ দাম নির্ধারণ করাকে বলা হয় প্রাইস সিলিং। আমরা বিষয়টাকে চিত্রের সাহায্যে উপস্থাপন করব। চিত্রে ভূমি অক্ষ হচ্ছে ভারসাম্য পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দাম। ডিডি চাহিদা রেখা এবং এসএস যোগান রেখা এরা এই বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করে, ফলে আমরা ভারসাম্য পরিমাণ পাই পি নট, ভারসাম্য দাম পাই পি নট এবং পরিমাণ হচ্ছে কিউ নট। এখন দেখা যাচ্ছে সরকার যদি ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে সর্বনিম্ন দাম পি ওয়ান নির্ধারণ করে দেয়, ফলে দেখা যায় যে এই দামটা ভারসাম্য দামের তুলনায় বেশ কম। ফলে এখানে জিরো পি ওয়ান দামে বাজারে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয় এবি পরিমাণ। ফলে এই পণ্যটা দাম বৃদ্ধি পেয়ে ও পি টু দামে বিক্রি হতে পারে। ফলে সরকার যে উদ্দেশ্যে সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিয়েছিল ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে, সেটাই তার আসল উদ্দেশ্যে ব্যাহত হতে পারে। তাই ফলে আমরা দেখি যে সরকার কর্তৃক অতিরিক্ত দাম নির্ধারণের ফলে নিম্নের কিছু প্রভাব লক্ষ্য করা যায়। যেমন দেখা যায় অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়। আমরা দেখেছি যে এখানে সরকার কর্তৃক সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়ার কারণে এবি পরিমাণ অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয় এবং 2 নম্বর কালোবাজারি তৎপরতা বৃদ্ধি পায়। আর যেহেতু সরকার কর্তৃক নির্ধারিত দামটা ভারসাম্য দামের চেয়ে অনেক কম, ফলে বিক্রেতারা পণ্যটা বিক্রয় করতে চায় না, ফলে কালোবাজারি তৎপরতা বৃদ্ধি পায়, ফলে জনদুর্ভোগ বৃদ্ধি পায়। 3 নম্বর দ্রব্যের দাম ভারসাম্য দামের চেয়ে বেশি, ফলে যেহেতু কালোবাজারি তৎপরতা বৃদ্ধি পায়, ফলে দামটা পি ওয়ান দামে বিক্রি না হয়ে পণ্যটা পি টু দামে বিক্রি হতে পারে।
এবং এটা দেখা যাচ্ছে এই দামটা ভারসাম্য দামের চেয়ে বেশি। এখন আমরা আলোচনা করব সরকার কর্তৃক সর্বনিম্ন দাম নির্ধারণ। আমরা আগেই বলেছি সরকার যেমন ভোক্তাদের সাথে বিবেচনা করে সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয়, অনেক সময় উৎপাদনকারীর সাথে বিবেচনা করে সর্বনিম্ন দাম নির্ধারণ করে দেয়। কেন দেখা যায় কোনো একটা পণ্যের দাম পর্যায়ক্রমে হ্রাস পেতে থাকলে তখন এই পণ্যের উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং বলা যায় কোনো দ্রব্যের সর্বনিম্ন দাম নির্ধারণ করাকে প্রাইস ফ্লোরিং বলে। এখন আমরা বিষয়টাকে চিত্রের সাহায্যে উপস্থাপন করব। চিত্রে ভূমি অক্ষ হচ্ছে ভারসাম্য পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দাম। আমরা সচরাচর জানি চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়। ফলে সে ভারসাম্য দাম হচ্ছে পি নট এবং পরিমাণ হচ্ছে কিউ নট। এখন দেখা যাচ্ছে যে অনেক সময় পণ্যের দাম পর্যায়ক্রমে হ্রাস পেতে থাকে, তখন সরকার ওই পণ্য উৎপাদনকারীদের স্বার্থে বিবেচনা করে ওই পণ্যটার সর্বনিম্ন দাম নির্ধারণ করে দেয়। এখানে সর্বনিম্ন দাম হচ্ছে OP1। ফলে আমরা দেখি যে পিওন দামে বাজারে এবি পরিমাণ অতিরিক্ত যোগান সৃষ্টি হয়। এখন সরকার যদি এই অতিরিক্ত যোগানের পরিমাণ ক্রয় না করে তাহলে কিন্তু এই দামটা পিওন থেকে হ্রাস পেয়ে OP2 দামে বিক্রি হতে পারে, যে দামটা দেখা যায় যে ভারসাম্য দামের চেয়েও অনেক কম। ফলে এভাবে সরকার যে উৎপাদনকারীর সাথে বিবেচনা করে যে সর্বনিম্ন দাম OP1 নির্ধারণ করে দিয়েছিল, সেটা ব্যর্থ হয়ে যেতে পারে। কেননা দেখা যাচ্ছে দামটা পরবর্তীতে OP2-তে বিক্রি হতে পারে পণ্যটা। এখন ফলে যে সরকার কর্তৃক সর্বনিম্ন দাম নির্ধারণ করার ফলে কিছু প্রভাব সৃষ্টি হয়, যে বাজারে অতিরিক্ত যোগান সৃষ্টি হয়। আমরা দেখেছি যে সরকার OP1 দাম নির্ধারণ করার ফলে বাজারে চাহিদার তুলনায় যোগানের পরিমাণ এবি পরিমাণ বৃদ্ধি পায়। 2 নম্বর, সরকার ক্রয় বাবদ সরকারি ক্রয় বাড়ে, জনগণের কর বাড়ে, তেমন সরকার ক্রয় না করলে ভারসাম্য দামের নিচে চলে আসতে পারে। আমরা আগে বলছি যদি অতিরিক্ত যোগান সৃষ্টি হয়, সরকার যদি অতিরিক্ত দ্রব্য ক্রয় না করে তাহলে দেখা যাচ্ছে যে এই দামটা হ্রাস পেয়ে OP2-তে চলে আসতে পারে। ফলে সরকার যে উদ্দেশ্যে সর্বনিম্ন দাম নির্ধারণ করে দিয়েছিল সেটা ব্যর্থ হতে পারে। ফলে সরকার কর্তৃক এই অতিরিক্ত পণ্য ক্রয় করার ফলে সরকারি ব্যয় বাড়ে এবং সাধারণ জনগণের উপর সরকারের কর বাড়ে। কেননা সরকার যখন সরকারের ব্যয় বৃদ্ধি পায় তখন সরকার জনগণের কাছ থেকে করের মাধ্যমে টাকাটা সংগ্রহ করে। এখন আমরা আলোচনা করব অতিরিক্ত চাহিদা এবং অতিরিক্ত যোগান। আমরা জানি যে অতিরিক্ত চাহিদা এবং অতিরিক্ত যোগান এটাও অর্থনীতিতে অত্র অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমে আমরা চিত্রে বিষয়টা বোঝার চেষ্টা করব। চিত্রে ভূমি অক্ষ হচ্ছে চাহিদা যোগানের পরিমাণ, লম্ব হচ্ছে দাম, আর ডিডি হচ্ছে চাহিদা রেখা, এসএস হচ্ছে যোগান রেখা। ফলে এই বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়, ফলে ভারসাম্য দাম পি নট। এখন দেখা যাচ্ছে যে আমরা এখানে কিন্তু অতিরিক্ত চাহিদার ক্ষেত্রে 3টা অবস্থা দেখি। 1 নম্বর, P1 দামে হচ্ছে অতিরিক্ত চাহিদা ঋণাত্মক, P0 দামে হলো অতিরিক্ত চাহিদা 0 এবং P2 দামে অতিরিক্ত চাহিদা হচ্ছে ধনাত্মক। এখন অতিরিক্ত চাহিদা কি? প্রথমেই আমরা বোঝার চেষ্টা করব অতিরিক্ত চাহিদাটা কি। কোনো নির্দিষ্ট দামে চাহিদা যোগানের পরিমাণের ব্যবধানকে অতিরিক্ত চাহিদা বলে। অর্থাৎ যোগানের তুলনায় চাহিদা যখন বেশি তাকেই অতিরিক্ত চাহিদা বলে। আবার মনে রাখতে হবে যে দেখা যাচ্ছে যে অতিরিক্ত চাহিদার ক্ষেত্রে আমাদের কিন্তু সমীকরণে আগে চাহিদার পরিমাণ তারপরে হচ্ছে যোগানের পরিমাণ। ফলে চাহিদার পরিমাণ বেশি হওয়ার কারণে এখানে যোগানের তুলনায় চাহিদার পরিমাণ বেশি হওয়ার কারণে এখানে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়। অতিরিক্ত চাহিদার ক্ষেত্রে 3টা অবস্থা সৃষ্টি হয়। আমরা আগেই দেখেছি যে একটা হলো ধনাত্মক অতিরিক্ত চাহিদা, যেমন P2 দামে হচ্ছে ধনাত্মক অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়। আবার P0 দামে হচ্ছে শূন্য অতিরিক্ত চাহিদা,
এবং পিওন দামে দেখা যাচ্ছে যে ঋণাত্মক অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়। এখন আমরা এই অতিরিক্ত চাহিদা রেখা অঙ্কনের প্রক্রিয়াটা ব্যাখ্যা করব। আমরা নিঃসন্দেহে জানি যে রেখার সাহায্যে দাম এবং অতিরিক্ত চাহিদার মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয় তাকে অতিরিক্ত চাহিদা বলে। আমরা জানি দাম এবং চাহিদার সাথে যদি বিপরীতমুখী সম্পর্ক, ফলে অতিরিক্ত চাহিদার রেখাটাও বাম থেকে ডান দিকে নিম্নগামী। চিত্রের সাহায্যে আমরা ব্যাপারটা উপস্থাপন করব। প্রথমে ভূমি অক্ষের চাহিদা যোগানের পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দাম। যদিও আমরা এই চিত্রটা পূর্বেও একবার আমরা উপস্থাপন করেছি। ডিডি হচ্ছে চাহিদা রেখা, এস হচ্ছে যোগান রেখা। ফলে আমরা পিওন দাম, পিনট দাম এবং পিটু দাম এটা আমরা দেখি। ফলে এখানে দেখা যাচ্ছে যে আমরা আগে উল্লেখ করেছি যে পিওন দামে হলো অতিরিক্ত চাহিদা ঋণাত্মক, পিনট দামে হলো অতিরিক্ত চাহিদা শূন্য, পিটু দামে অতিরিক্ত চাহিদা ধনাত্মক। এখন দ্বিতীয় চিত্রে আসা যাক। ভূমি অক্ষ হচ্ছে অতিরিক্ত চাহিদার পরিমাণ, যদিও এখানে ছিল যোগান ও চাহিদার পরিমাণ। এখন ভূমি অক্ষ হচ্ছে অতিরিক্ত চাহিদার পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দাম। এখন আমরা পিওন দামে আমরা অতিরিক্ত চাহিদা পেয়েছি ঋণাত্মক। কী কারণে? এখানে দেখা যায় চাহিদার তুলনায় যোগানের পরিমাণ বেশি। ফলে এই যে ঋণাত্মক অতিরিক্ত চাহিদা কে আমরা এখানে আমরা এফ পিওনের মাধ্যমে উপস্থাপন করেছি। আবার পিনট দামে অতিরিক্ত চাহিদা শূন্য, যেটা P0 পিনট দামে আমরা উপস্থাপন করেছি। P2 দামে অতিরিক্ত চাহিদা ধনাত্মক সিডি পরিমাণ, যেটাকে P2G দ্বারা উপস্থাপন করা হয়েছে। এখন আমরা এফ পিনট এবং জি যোগ করি, ফলে এই অতিরিক্ত চাহিদাটা পাই, সেটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। ফলে এটাও চাহিদা রেখার মতো অতিরিক্ত চাহিদাও দাম এবং চাহিদার মধ্যে বিভিন্নমুখী সম্পর্ক বিদ্যমান। আমরা এখন আলোচনা করব অতিরিক্ত যোগান। প্রথমে আমরা জানার চেষ্টা করব অতিরিক্ত যোগান কি। কোন নির্দিষ্ট দামে যোগান ও চাহিদার পরিমাণের ব্যবধানকে অতিরিক্ত যোগান বলে। আমরা একটা অতিরিক্ত যোগানের সমীকরণ দিয়েছি, সেখানে হচ্ছে ইপি সমান যোগান বিয়োগ হচ্ছে চাহিদা। তোমাদের এখানে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, আমরা যখন অতিরিক্ত চাহিদা পড়িয়েছি তখন কিন্তু এখানে ছিল অতিরিক্ত চাহিদা সমান চাহিদা মাইনাস যোগান, আর এখানে অতিরিক্ত যোগানের ক্ষেত্রে যোগান মাইনাস হচ্ছে চাহিদা। অর্থাৎ অতিরিক্ত যোগানের সময় যোগান প্রথমে থাকবে, অতিরিক্ত চাহিদার সময় চাহিদা প্রথমে থাকবে। এখানে আমরা অতিরিক্ত যোগানের তিনটা অবস্থা দেখতে পাই। ধনাত্মক অতিরিক্ত যোগান, যেমন অতিরিক্ত যোগান > 0, শূন্য অতিরিক্ত যোগান, যেমন ইপি সমান শূন্য, ঋণাত্মক অতিরিক্ত যোগান, যেমন ইপি <0। এখন আমরা এই অতিরিক্ত যোগানটিকে গ্রাফের সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করব। চিত্রে ভূমি অক্ষে হচ্ছে ভারসাম্য পরিমাণ, লম্ব অক্ষে হচ্ছে দাম, ডিডি হচ্ছে চাহিদা রেখা, এসে হচ্ছে যোগান রেখা। ফলে এই বিন্দুতে চাহিদা ও যোগান পরস্পর ভারসাম্য সৃষ্টি করে। এখন আমরা পিওন দামে অতিরিক্ত যোগান পাই ইপি <0, অর্থাৎ এখানে অতিরিক্ত যোগান ধনাত্মক। আবার পিনট দামে আমরা অতিরিক্ত যোগান ইপি সমান 0। আবার P2 দামে অতিরিক্ত যোগান ইপি <0, অর্থাৎ এখানে অতিরিক্ত যোগান ঋণাত্মক। এখন আমরা অতিরিক্ত যোগান রেখা অঙ্কন আলোচনা করব। প্রথমে আসা যাক অতিরিক্ত যোগান রেখা বলতে কি বোঝায়। যে রেখার সাহায্যে দাম এবং অতিরিক্ত যোগানের মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয় তাকে অতিরিক্ত যোগান রেখা বলে। আমরা জানি যে চাহিদা বৃদ্ধিতে যেমন দাম এবং যোগানের মধ্যে একটা সরাসরি সম্পর্ক বিদ্যমান, অতিরিক্ত যোগান রেখার ক্ষেত্রে দাম এবং অতিরিক্ত যোগানের মধ্যে একটা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। ফলে আমরা এখানে যে অতিরিক্ত যোগান রেখাটা পাবো সেটাও যোগান রেখার মতো বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। আমরা এখন গ্রাফের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথম চিত্রে ভূমি অক্ষ হচ্ছে ভারসাম্য পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দাম। এখানে পর্যায়ক্রমে আমরা তিনটা দাম আমরা দেখাবো। পিওন দাম, এখানে আমরা আগেই বলেছি যে পিওন দামে অতিরিক্ত যোগান,
ধনাত্মক। আমরা পি নট দামে অতিরিক্ত যোগান 0 আর P2 দামে অতিরিক্ত যোগান ঋণাত্মক। দ্বিতীয় চিত্রে আসা যাক। দ্বিতীয় চিত্রে ভূমি অক্ষ হচ্ছে অতিরিক্ত যোগানের পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দাম। এখানে বিশেষভাবে খেয়াল রাখার বিষয় যে প্রথম চিত্রে ভূমি অক্ষ হচ্ছে চাহিদা যোগানের পরিমাণ আর এখানে হচ্ছে অতিরিক্ত যোগানের পরিমাণ। এখন দেখা যাচ্ছে যে P1 দামে যখন অতিরিক্ত যোগান চাহিদার তুলনায় যোগানের পরিমাণ এবি পরিমাণ বেশি, অর্থাৎ ধনাত্মক যোগান, এটাকে আমরা P1 F এর সাহায্যে দেখিয়েছি। আবার P নট দামে অতিরিক্ত যোগান 0, সেটা P নট ওয়াই অক্ষে P নট দাম দ্বারা আমরা দেখিয়েছি। আবার P2 দামে অতিরিক্ত যোগান ঋণাত্মক, অর্থাৎ এখানে যোগানের পরিমাণ চাহিদার তুলনায় সিডি পরিমাণ কম। আমরা যেখানে এটাকে GP2 বিন্দু দ্বারা দেখিয়েছি। এখন G, P নট এবং F যোগ করে আমরা অতিরিক্ত যোগান রেখা EP পেতে পারি। এখন আমরা আলোচনা করব উৎপাদকের উদ্বৃত্ত। আমরা জানি যে এই অধ্যায়ে উৎপাদকের উদ্বৃত্ত এবং ভোক্তার উদ্বৃত্ত দুটো গুরুত্বপূর্ণ আলোচনা। উৎপাদকের উদ্বৃত্তকে ইংরেজিতে বলা হয় প্রডিউসার সারপ্লাস। এখানে কোনো নির্দিষ্ট সময় একজন উৎপাদনকারী বা বিক্রেতা একটি দ্রব্য যে দামে বিক্রি করতে ইচ্ছুক, প্রকৃতপক্ষে তার চেয়ে বেশি দামে বিক্রি করলে উক্ত দাম দরের পার্থক্যকে উৎপাদকের উদ্বৃত্ত বলে। আমরা উৎপাদকের উদ্বৃত্তটাকে গ্রাফের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। লম্ব অক্ষ হচ্ছে ভূমি অক্ষ হচ্ছে পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দাম। এখানে হচ্ছে এসি হচ্ছে উৎপাদকের যোগান রেখা, যেটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। আমরা উৎপাদকের উদ্বৃত্তের ক্ষেত্রে জানি যে উৎপাদকের থাকে যোগান রেখা, সেটা হচ্ছে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এক্ষেত্রে তোমাদের মনে করতে হবে চাহিদা রেখাটা এখানে শ্যাডো আকারে থাকে, শ্যাডো আকারে চাহিদা রেখাটা থাকে। ফলে সি বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়। ফলে আমরা সি বিন্দুতে ভারসাম্য দাম P নট এবং পরিমাণ Q নট পাই। এখন আমরা জ্যামিতিকভাবে উৎপাদকের উদ্বৃত্তকে ব্যাখ্যা করতে চাইব। আমরা সংজ্ঞায় বলেছি যে কোনো নির্দিষ্ট সময় একজন বিক্রেতা একটি দ্রব্য যে দামে বিক্রি করতে ইচ্ছুক থাকে, প্রকৃতপক্ষে তার চেয়ে যে বেশি দামে বিক্রয় করে তাহলে উক্ত দাম দরের পার্থক্য উৎপাদকের উদ্বৃত্ত বলে। চিত্রে দেখা যাচ্ছে যেখানে ভোক্তা তার উৎপাদিত পণ্যটাকে ওই দামে বিক্রি করতে রাজি আছে, কিন্তু বাজারে ভারসাম্য দাম ও P নট। ফলে সে যে দামে বিক্রি করতে চায় তার চেয়ে বাজার দামটা বেশি, ফলে এখানে উৎপাদকের উদ্বৃত্ত পাওয়া যায়। এখন আমরা এটা জ্যামিতিকভাবে উৎপাদকের উদ্বৃত্তটাকে উপস্থাপন করতে পারি। উৎপাদকের উদ্বৃত্ত অর্থাৎ কনজিউমার সারপ্লাস। তাহলে এখন দেখা যাচ্ছে যে একজন উৎপাদনকারী তার ও Q নট পরিমাণ দ্রব্য বাজার দাম ও P নট দামে বিক্রি করতে পারে। ফলে তার মোট আয় হয় হচ্ছে ও P নট দামে ও Q পরিমাণ, ফলে সেটা হচ্ছে ও Q নট CP নট। এখন কিন্তু ওই উৎপাদনকারী তার ওই পরিমাণ পণ্যটা ওই দামে বিক্রি করতে রাজি ছিল। ফলে তার প্রত্যাশিত দাম হচ্ছে ও Q নট CA, অর্থাৎ যে প্রাপ্য দাম এটা এখানে বেশি আর প্রত্যাশিত দাম হচ্ছে কম। অর্থাৎ ফলে এখানে দেখা যাচ্ছে যে একজন ভোক্তা যে দামে বিক্রি করতে রাজি ছিল কিন্তু বাজার দাম বেশি, ফলে দুইটা পার্থক্য হচ্ছে P নট C হচ্ছে উৎপাদকের উদ্বৃত্তি বা কনজিউমার সারপ্লাস। আমরা এটাকে সমীকরণের সাহায্যে উপস্থাপন করতে পারি। আমরা আগেই বলেছি উৎপাদকের উদ্বৃত্তের ক্ষেত্রে অর্থাৎ উৎপাদকের যোগান রেখা বিদ্যমান থাকে এবং চাহিদাটাকে এখানে শ্যাডো লাইন হিসাবে বিবেচনা করা হয়। তাই এখানে আমরা যোগান সমীকরণ ধরি P সমান ফাংশন Q dQ। আর উৎপাদকের উদ্বৃত্ত এর সূত্র হচ্ছে সমান হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন লোয়ার লিমিট 0, অর্থাৎ 0 থেকে Q নট পরিমাণ দ্রব্য সে বিক্রি করে, এই যে আপার লিমিট হচ্ছে Q নট। এখানে যেহেতু বাজার দাম বেশি এর জন্য এখানে
পি নট এবং কিউ নটের গুণফলটাকে আগে দেখানো হয়েছে। আর বিয়োগ হচ্ছে যে ভোক্তার প্রত্যাশিত দাম ও ও কিউ নট সি এ। ফলে এটা আমরা যোগান রেখায় সমাকলন দ্বারা দেখাতে পারি। এই জন্য এখানে আমাকে ভারসাম্য দামটাকে পি নট গুণ কিউ নট বাজার ভারসাম্য দাম আগে দেখানো হয়েছে এবং সমাকলনের মাধ্যমে যোগানের সমাকলনের মাধ্যমে ভোক্তার প্রত্যাশিত আয় পরে দেখানো হয়েছে। ফলে আমরা এই সমীকরণ থেকেও সমাকলনের মাধ্যমেও উৎপাদক উদ্বৃত্ত বের করতে পারি। শিক্ষার্থীরা, তোমরা যদি গাণিতিক অর্থনীতির এই উৎপাদক উদ্বৃত্ত এবং ভোক্তার উদ্বৃত্ত অংশটা দেখো, তাহলে তোমার তাহলে একদিকে যেমন তোমার ব্যষ্টিক অর্থনীতি, কনজিউমার সারপ্লাস বা উৎপাদক উদ্বৃত্ত এবং ভোক্তার উদ্বৃত্ত বুঝতে সুবিধা হবে এবং অঙ্কগুলিও বুঝতে তোমাদের সুবিধা হবে। তাই আমি তোমাদেরকে এই উৎপাদক উদ্বৃত্ত এবং ভোক্তা উদ্বৃত্ত সংক্রান্ত অঙ্কগুলো গাণিতিক অর্থনীতি বই থেকে দেখে নিতে বলবো। এখন আসা যাক ভোক্তার উদ্বৃত্ত। আমরা আগেই বলেছি যে ভোক্তার উদ্বৃত্তটাও অধ্যায় একটা গুরুত্বপূর্ণ আলোচনা। ইংলিশে বলা হয় এটা কনজিউমার সারপ্লাস। প্রথমে আসা যাক ভোক্তা উদ্বৃত্তটা কি। কোনো নির্দিষ্ট সময় একজন ভোক্তা একটি দ্রব্য যে দামে ক্রয় করতে ইচ্ছুক থাকে, প্রকৃতপক্ষে তার চেয়ে কম দামে ক্রয় করলে উক্ত দাম দেওয়ার পার্থক্যে ভোক্তার উদ্বৃত্ত বলে। আমরা গ্রাফের সাহায্যে উপস্থাপন করব। ভূমিরেখা হচ্ছে চাহিদার পরিমাণ, লম্বক হচ্ছে দাম। এখানে যেহেতু ভোক্তার উদ্বৃত্ত, ফলে ভোক্তার থাকে চাহিদা রেখা। এই রেখাটা হচ্ছে ডিডি চাহিদা রেখা। আমরা আগেও বলেছি যে যেমন উৎপাদক উদ্বৃত্তির ক্ষেত্রে তখন চাহিদা রেখাটা শ্যাডো লাইন আকারে ছিল, আর ভোক্তা উদ্বৃত্তের ক্ষেত্রে যোগান রেখাটা শ্যাডো লাইন আকারে আছে। ফলে সি বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়। ফলে ভারসাম্য দাম পি নট এবং পরিমাণ হচ্ছে কিউ নট। এখানে একজন ভোক্তা ও এ দামে পণ্যটা ক্রয় করতে ইচ্ছুক, কিন্তু বাজার দাম দেখা যাচ্ছে ও পি নট দাম। ফলে এই দুইয়ের পার্থক্যকে আমরা ভোক্তা উদ্বৃত্ত বলি। আমরা জ্যামিতিকভাবে এটা উপস্থাপন করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে একজন ভোক্তা ও কিউ নট পরিমাণ দ্রব্য ও এ দামে ক্রয় করতে ইচ্ছুক থাকে। ফলে এখানে ভোক্তা যে দাম দিতে ইচ্ছুক থাকে সেটা হচ্ছে প্রথমে, এবং দ্বিতীয় অংশে মাইনাস হচ্ছে যে ভারসাম্য দাম। এখানে ভারসাম্য দাম দেখা যাচ্ছে যে বাজার ভারসাম্য দামটা হচ্ছে ভোক্তা যে দাম দিতে ইচ্ছুক থাকে তার চেয়ে কম। এই জন্য পি নট ও পি নট গুণ হচ্ছে ও কিউ নটটাকে পরে দেখানো হয়েছে, এবং এই দুইটার ব্যবধান হচ্ছে এ পি নট সি। এটা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। এখানেও এটাকেও আমরা একটা সমাকলন সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি। এখানে যেহেতু ভোক্তার উদ্বৃত্তের ক্ষেত্রে চাহিদা রেখা থাকে, এই জন্য চাহিদার সমীকরণ আমরা ধরেছি ডি সমান ফাংশন অফ কিউ ডি কিউ। আর কনজিউমার সারপ্লাস বা ভোক্তার উদ্বৃত্ত সমীকরণটা হচ্ছে সমাকলন চিহ্ন চাহিদা রেখার সমীকরণ মাইনাস হচ্ছে ভারসাম্য দাম গুণ ভারসাম্য পরিমাণ। এখানে যেহেতু ভোক্তা বেশি দাম দিয়ে পণ্যটা ক্রয় করতে রাজি থাকে, এর জন্য এখানে চাহিদা রেখার অংশটা, সমাকলন অংশটা প্রথম দেখানো হয়েছে। ভারসাম্য দাম যেহেতু কম, ফলে দাম ও পরিমাণের গুণফলটা পরে দেখানো হয়েছে। এভাবে আমরা কনজিউমার সারপ্লাস বা ভোক্তা উদ্বৃত্ত বের করতে পারি। হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনও বলবো যে ভোক্তার উদ্বৃত্ত চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা গাণিতিক অর্থনীতি বই থেকে দেখে নিলে অঙ্ক বুঝতে যেমন সহজ হবে, আমার এই ভোক্তা উদ্বৃত্তটাও বুঝতে সহজ হবে। এখন আসা যাক গাণিতিক সমস্যা। আমরা জানি যে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু গাণিতিক সমস্যা থাকে, তাই এখানে আমরা একটা গাণিতিক সমস্যা উপস্থাপন করেছি। চাহিদা যোগান যথাক্রমে কিউ সমান সমান এত এত। এখান থেকে আমাদের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে হবে। আর ভারসাম্য দাম 4 টাকা নির্ধারণ করলে চাহিদা ও যোগানের পরিস্থিতি চিত্রে ব্যাখ্যা করতে হবে। প্রথমে আসা যাক ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। আমরা আগেই জানি যে ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগান পরস্পর সমান। ফলে এখানে চাহিদা যোগানের পরিমাণ সমীকরণ থেকে বসায় দিয়ে আমরা ভারসাম্য দাম পাই 5, এবং এই ভারসাম্য দামটাকে চাহিদা অথবা যোগান সমীকরণে বসালে ভারসাম্য পরিমাণ পাই হচ্ছে 9। খ চিত্রে ভারসাম্য দাম 4 টাকা নির্ধারণ করলে চাহিদা যোগান পরিস্থিতি চিত্রে ব্যাখ্যা করো। এখন দেখা যাচ্ছে যে ভারসাম্য দাম যখন 4 টাকা, তখন চাহিদা সমীকরণে থেকে চাহিদা পরিমাণ প্রায় 12 একক।
আবার যোগানের পরিমাণ পাই তখন 6 একক। ফলে দেখা যাচ্ছে এই সন্দেহে চাহিদার পরিমাণ যোগানের চেয়ে বেশি, ফলে এখানে অতিরিক্ত চাহিদা হয় 6 একক। ফলে এটা প্রাইস সিলিং বা সরকার কর্তৃক সর্বোচ্চ দাম নির্ধারণের প্রভাব সৃষ্টি করে। আমরা গ্রাফ থেকে বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবো। ভূমি অক্ষ হচ্ছে ভারসাম্য পরিমাণ, লম্ব অক্ষ হচ্ছে দাম, এখানে দেখাচ্ছে ডিডি চাহিদা রেখা এবং এইচএস যোগান রেখা এই বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করে। ফলে ভারসাম্য দাম 5 টাকা, এম পরিমাণ 9 টাকা নির্ধারিত হয়। এখন সরকার কর্তৃক নির্ধারিত দাম 4 টাকা হলে আমরা আগেই দেখেছি বাজারে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়। ফলে এই ক্ষেত্রে সরকার কর্তৃক প্রাইস সিলিং প্রভাব সৃষ্টি করতে পারে। অর্থাৎ এটার অর্থ হচ্ছে সরকার যদি 4 টাকা দাম নির্ধারণ করে দেয় তখন কালোবাজারির প্রভাব সৃষ্টি হয়। ফলে ওই পণ্যটা 4 টাকা বিক্রি না হয়ে ভারসাম্য দাম 5 টাকার চেয়েও বেশি দাম বিক্রি হতে পারে। ফলে দেখা যাচ্ছে সরকার যে উদ্দেশ্যে সর্বোচ্চ দাম বা প্রাইস সিলিং নির্ধারণ করে দিয়েছিল আসল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই ক্লাস অংশগ্রহণ করার জন্য। আমরা সকলেই জানি সারা পৃথিবীতে করোনা ভাইরাস কোভিড-19 মহামারী আকার ধারণ করেছে। এই জন্য আমরা অনলাইনে ক্লাস নিতে বাধ্য হচ্ছি। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবা, নিজে সুস্থ থাকো, নিজের পরিবারকে সুস্থ রাখো, সমাজকে সুস্থ রাখো, রাষ্ট্রকে সুস্থ রাখো। আমার ক্লাস অংশগ্রহণ করার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। এখানে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা যদি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুক আইডিতে লিখে জানাও, আমি পরবর্তী ক্লাসে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।